আজকের গল্প একটা মেসেজের ভুলে। গল্প লেখা এবং পাঠে আমি অমর্ত্যাশিস। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতাদের উপযোগী। দিলীপের টিমে যেদিন মল্লিকা যোগ দিল, অফিসের সবাই আহা আহা করে উঠল। বেচারা গরিবের মেয়েটা কত কষ্টে শেষ অবধি একটা চাকরি জোটালো। বাবা মায়ের কত আশা এবার সংসারের হাল ফিরবে। কত কষ্ট করে মেয়েকে পড়িয়েছেন তারা, কিন্তু আহাম্মক দিলীপের টিমে ও কি 1 মাসও চাকরি করতে পারবে? দিলীপ তো শুধু টিমের মেম্বারদের অযথা খাটিয়েই অত্যাচার করে তাই নয়, দিলীপ প্রচণ্ড নারী বিদ্বেষীও। মেয়েদেরকে দু চোখে দেখতে পারে না। দিলীপের ধারণা মেয়েদের বাড়িতে থাকাই ভালো, চাকরি করতে এলে মেয়েদের সুচিতা নষ্ট হয়। তারা অফিসে এসে কোনো কাজ তো করেই না, শুধু ছুটির প্ল্যান করে আর টিমের ছেলেদের মাথা খেয়ে তাদেরও ফাঁকিবাজ করে তোলে। তাই আগে যে 2-4 জন মেয়ে দিলীপের টিমে কাজ করেছে, তাদের কাউকেই দিলীপ 1 মাসের বেশি কাজ করতে দেয়নি। উল্টোপাল্টা কাজ দিয়ে আর গালাগালি করে 2-4 দিনের মধ্যেই ভাগিয়েছে। অফিসের কিছু সিনিয়র দিলীপের বসের কাছে আবেদন করেছিল যাতে মল্লিকাকে দিলীপের আন্ডারে দেওয়া না হয়, কিন্তু তাদের মতামতকে গুরুত্ব না দিয়ে বস মল্লিকাকে দিলীপের আন্ডারেই দিলেন। বসের সহজ যুক্তি, তার চোখে কর্মী হিসেবে ছেলে মেয়ে সবাই সমান। দিলীপ যদি মেয়েদের বেশি অত্যাচার করে তার আবার ব্যবস্থা করে, তবে অফিসের ডেকোরাম মেনে দিলীপের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশান নেওয়া হবে। দিলীপের মেয়েদের প্রতি দুর্ব্যবহারের কথা মল্লিকা জানতে পারলেও সে একেবারেই ভয় পেল না। ছোটবেলা থেকেই তাকে অনেক ফাইট করে লেখাপড়া শিখতে হয়েছে। অনেক মানুষ জীবনে সে দেখেছে। পুরুষ মানুষের দুর্বলতা কী সেটা সে ভালো করেই জানে। আর জানে মেয়ে হয়ে একটা মেয়ে বসকে ম্যানেজ করা যতটা শক্ত, তার থেকে একটা ছেলে বসকে ম্যানেজ করা অনেক কম শক্ত। বাবার শরীর খারাপের সময় ভাই বোন, মা বাবা, বাবার চিকিৎসা সব খরচ সামলে সংসার চালাবার গুরু দায়িত্ব সে নিজের কাঁধে তুলে নিয়েছিল। মলে সেলস গার্লের কাজ করে সে সংসারের খিদে মিটিয়েছে। বাবা মা জানতেও চায়নি তার রোজগারের উৎস। অভাব যে বড় বালাই। বাবা সুস্থ হবার পর মল্লিকা আবার পড়াশোনা শুরু করে পড়াশোনা শেষ করে। দিলীপের আন্ডারেই মল্লিকা কাজ শুরু করলো এবং অফিসের সবাই আশ্চর্য হয়ে দেখল 3 মাস পরেও মল্লিকা বহাল তবিয়তে কাজ করে যাচ্ছে। দিলীপও চুপচাপ, আর অফিসের বাকি সবাই মল্লিকার মিষ্টি ব্যবহারে মুগ্ধ। শুধু যে সেকশানে কাজ করে সেখানে নয়, অন্যান্য সেকশানেও লোকজন মল্লিকা মল্লিকা করে অস্থির। এমনিতে পুরো অফিসে মেয়ের সংখ্যা কম, আর মল্লিকার চেহারায় চটক আছে, মিশুকেও খুব। তাই গেট থেকে বাগানের মালি সবাই মল্লিকা বলতে অস্থির। এমন অবস্থা যে মনে হয় অফিসে যদি ভোট করা হয় সবচেয়ে জনপ্রিয় কর্মচারীকে, তবে তার মধ্যে মল্লিকাই যে মাত্র 3 মাস হলো অফিসে জয়েন করেছে, সেই সবার থেকে বেশি ভোট পাবে। অফিসে মল্লিকার এই জনপ্রিয়তায় সবাই অবশ্য খুশি হলো না, বিশেষ করে পুরনো মেয়ে কর্মচারীরা। তারা নিজেদের মধ্যে আলোচনা শুরু করলো, বড্ড ঢলানি মেয়েটা, পোশাকগুলো কেমন কেমন, পেট পিঠ বার করা। আরে বাবা, বুক কি আমাদের নেই? তাই বলে তা সবাইকে দেখাতে হবে, সবার গায়ে ঠেকাতে হবে? এর মধ্যেই একদিন অচলা বলে বয়স্কা এক কলিগের নজরে পড়ল দিলীপের বাইকের পেছনে বসে অফিসে আসছে মল্লিকা। অফিসে আসার সময় কোনোদিন কোনো ছেলের বাইকে যে কোনো মেয়ে কখনো বসেনি তা নয়, তবে নারী বিদ্বেষী দিলীপ তার বাইকে তারই আন্ডারে কাজ করা একটা জুনিয়র মেয়েকে লিফট দিচ্ছে, তা খুব আশ্চর্যের। আসলে সেদিন মল্লিকা যথেষ্ট লেট হয়ে গিয়েছিল। বাসের জন্যে দাঁড়িয়ে আছে, দেখে তার বস দিলীপ বাইক নিয়ে আসছে। একটু পরীক্ষামূলকভাবে মল্লিকা হাত দেখিয়ে লিফট চায়। দিলীপও বাইকে মল্লিকাকে তুলে নেয়। মল্লিকা আসলে অফিসে লক্ষ্য করেছিল কাজের অজুহাতে দিলীপ মাঝে মাঝেই তাকে ছোঁয়ার চেষ্টা করে। মল্লিকা খেলুড়ে মেয়ে, ভাবে আর একটু উস্কুসানি বারুক, তারপর ছোঁয়া দেবে। আরও বেশি কিছু, যাতে তার চাকরিটা পাকা হয় আর মসৃণ হয়।
দিলীপের ছটপটানি বাড়াতে কাজ বোঝার সময় যখন মল্লিকা তার সামনে দাঁড়ায়, ওড়না সরিয়ে বুকের বোতাম খুলে উদ্ধত বুক দিয়ে সে দিলীপকে আহ্বান জানায়। দিলীপ গম্ভীর কণ্ঠে বশিং করতে গিয়েও ভেবলে যায়। মল্লিকা বেশ বোঝে তার উদ্ধত স্তনযুগল বাপের বয়সী দিলীপ স্যারকে নিজের স্ত্রীর ঝুলে পড়া স্তনযুগলের কথা মনে করিয়ে দিচ্ছে। মল্লিকার এই কনফিডেন্সের কারণ, কদিন আগে দিলীপ স্যারের স্ত্রীকে সে বাজারে দেখেছে। পিপে বিশেষ, আর স্তনের আকার বিশাল লাউয়ের মতো, মানে গলা থেকে শুরু করে নাভি অবধি তার বিস্তৃতি। এত কিছু জেনে বুঝে তাই পরীক্ষামূলকভাবে দিলীপ স্যারকে সে লিফট চাইল, আর দিলীপ স্যার লিফট দিলেনও। দিলীপ স্যারের পেছনে বসেই মল্লিকা তার স্তনদয় স্যারের পিঠে চেপে রাখল, আর বুঝতে পারল দিলীপ স্যার উত্তেজিত হয়ে পড়েছেন। স্তনের স্পর্শ দীর্ঘায়িত করতে দিলীপ স্যার বাইক ধীরে ধীরে চালাতে শুরু করলেন, আর কারণে অকারণে ব্রেক কষতে লাগলেন। পুরো ঘটনাটা পেছনের একটা অটোতে বসে দেখতে দেখতে চললেন অচলা দেবী। যা দেখলেন সেটুকু বলতেই সারা অফিসে হৈ হৈ পড়ে গেল। অচলার বক্তব্যের সঙ্গে জল মিশিয়ে আরও রঙিন হয়ে ডালপালা গজালতা। আলোচনা চলতে লাগলো মনে মনে, তবে এই ছিল দিলীপের? নারী বিদ্বেষী নয়, নারী খাদক। ছি, লজ্জা করে না মেয়ের বয়সী একটা মেয়ের সাথে? আর মল্লিকাকেও বলিহারি। আলোচনা চললেও শুধু বাইক চড়া নিয়ে তো আর ওপরওয়ালাদের কাছে নালিশ করা যায় না। সবাই তাই অপেক্ষা করতে লাগলো আর একটু বেশি কিছু হোক। এদিকে বাইকে চাপিয়ে দিলীপের নেশা লেগে গেছে। অফিসে মাঝে মাঝেই একান্তে মল্লিকাকে ছোঁয়া শুরু করলো দিলীপ। ইচ্ছে করে কাজ এমন দিতে লাগলো যাতে ছুটির পরেও কিছু সময় থাকতে হয় মল্লিকাকে। সেই সময়টা দিলীপও থেকে যেতে রইল। তারপর বাইকে করে মল্লিকার বাড়ির সামনে নামিয়ে দেওয়া। মল্লিকা প্রশ্রয় দিতে লাগলো এই কারণে যে ওই দিনগুলো এক্সট্রা ডিউটি দেখিয়ে বদলে পরে একদিন পুরো ছুটি পাওয়া যায়। আর সেই ছুটি অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্রুভাল করতে লাগলো দিলীপ। ছোঁয়াছুঁয়ি হলেও চটকাচটকির পর্যায়ে অবশ্য যেতে পারল না সে, সেই সাহস নেই তার। আর খেলুড়ে মেয়ে মল্লিকা জানে চটকাতে দিলে দিলীপ শুতেও চাইবে, আর শোয়া শুরু হলে কিছুদিন পর তার প্রতি দিলীপের আকর্ষণ কমে যেতে পারে। তাতে আখেরে মল্লিকারই ক্ষতি, কারণ মল্লিকা এই কোম্পানিতে বছর 4-5 চাকরি করে এক্সপেরিয়েন্সড হতে চায়। তার থেকে কম এক্সপেরিয়েন্সে সে ভালো জায়গায় চাকরির সুযোগ পাবে না এই কর্পোরেট সেক্টরে। শরীর নিয়ে তার কোনো ছুঁচিবাই নেই। পুরো হিসেব করেই সে দিলীপকে নির্দিষ্ট সীমার বেশি এগোতে দেয় না। এদিকে দিলীপের অবদমিত কাম প্রেমের রূপ নেয়। দিলীপ মনে করে মল্লিকাকে পুরোপুরি পেতে গেলে তাকে বিয়ে করতে হবে। হাজার হোক বাঙালি মেয়ে বিয়ের প্রতিশ্রুতি না পেলে ছোঁয়াছুঁয়ির বেশি কিছু করতে দেবে না। দিলীপ তাই মল্লিকাকে প্রেম নিবেদন শুরু করলো। সামনাসামনি নয়, মোবাইলে হোয়াটসঅ্যাপ মেসেজ। মল্লিকা সরাসরি হ্যাঁ না কিছু বলে ভনিতা করে দিলীপের প্রস্তাব ঝুলিয়ে রাখে। এই অবস্থায় দিলীপ আরও অস্থির হয়ে পড়ে, আর যখন তখন আবেগঘন মেসেজ করতে থাকে মল্লিকাকে। আর এইভাবেই একদিন ভুল করে মল্লিকাকে পার্সোনাল মেসেজ না করে সেকশনের হোয়াটসঅ্যাপ গ্রুপে সে মল্লিকাকে মেসেজ করে ফেলল। আর সেই মেসেজ চলে গেল সেকশনের যিনি হেড তার কাছে, এবং আরও অন্তত 40 জনের কাছে। ভুল জায়গায় মেসেজ পাঠিয়ে দিলীপ যতক্ষণে সেই মেসেজ ডিলিট করে, তার আগে অন্তত 10 জন সেই মেসেজের স্ক্রিনশট নিয়ে নেয়। স্ক্রিনশটগুলো আগুনের মতো ছড়িয়ে পড়তে বেশি সময় লাগলো না। মেসেজে দিলীপ লিখেছিল, মল্লিকা, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তোমার জন্যে সব ছেড়ে দিতে রাজি, তুমি শুধু একবার বলো। তার সঙ্গে ছিল কিছু ইঙ্গিতপূর্ণ বাক্য, যা পড়লে বোঝা যায় এ সম্পর্ক শুধু অফিসিয়াল নয়। সেকশনের হেড প্রথমে বিষয়টা চুপচাপ দেখার সিদ্ধান্ত নিলেও কয়েক মিনিটের মধ্যেই গ্রুপে গুঞ্জন শুরু হয়ে গেল। কেউ সরাসরি কিছু লেখেনি, কিন্তু দিস ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট আর স্যার প্লিজ ক্ল্যারিফাই ধরনের দু একটা মেসেজ পড়তেই
পরিস্থিতি স্পষ্ট হয়ে উঠল। দিলীপ ঘেমে নিয়ে একাকার। দ্রুত সরি সেন্ট বাই মিস্টেক লিখে মেসেজ ডিলিট করলেও ততক্ষণে দেরি হয়ে গেছে। সেদিন বিকেলেই সেকশনের হেড তাকে অফিসে ডাকলেন। অফিস জুড়ে চাপা উত্তেজনা। অচলা দেবী মুখ টিপে হাসছেন, আবার ভিতরে ভিতরে ভয়ও পাচ্ছেন যদি তদন্তে অন্য কিছু বেরিয়ে পড়ে। পুরনো মহিলা কর্মচারীরা ফিসফাস করছে, বলেছিলাম না অত ঢলানি ভালো লক্ষণ নয়। কিন্তু তাদের গলায় আগের সেই আত্মবিশ্বাস নেই, কারণ এবার অভিযোগের কেন্দ্রে মল্লিকা নয়, দিলীপ। তদন্ত কমিটি বসল। হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট, কল লগ, অফিসে সিসিটিভি ফুটেজ সব খতিয়ে দেখা হলো। প্রশ্ন উঠল, কেন একজন সিনিয়র ম্যানেজার বারবার একজন জুনিয়র কর্মীকে ব্যক্তিগত মেসেজ পাঠাচ্ছেন? কেন অফিস পরবর্তী সময়ে তাকে একা রেখে কাজ করানো হচ্ছিল? ছুটি অনুমোদনের বিনিময়ে কী ধরনের ব্যক্তিগত সুবিধে দিলীপ নিচ্ছিল? মল্লিকাকেও ডাকা হলো আলাদা করে। সবাই ভেবেছিল সে হয়তো কেঁদে ফেলবে বা নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে উঠবে। কিন্তু মল্লিকা শান্ত গলায় বলল, আমি কখনো স্যারের প্রস্তাবে সম্মতি দিইনি। উনি বারবার মেসেজ করতেন, আমি সরাসরি না বলিনি, কারণ আমার চাকরিটা দরকার ছিল। কিন্তু কোথাও আমি ওনাকে উৎসাহও দিইনি, শুধু এড়িয়ে গেছি আর এড়িয়ে যাবার চেষ্টা করেছি। কমিটি জানতে চাইল, আপনি আগে অভিযোগ করেননি কেন? মল্লিকা একটু থেমে বলল, কারণ আমি জানতাম প্রমাণ ছাড়া কেউ বিশ্বাস করবে না, আর আমার পরিবারের দায়িত্ব আমার কাঁধে। চাকরি হারানোর ঝুঁকি আমি নিতে পারছিলাম না। তার কণ্ঠে না ছিল কান্না, না ছিল নাটকীয়তা, ছিল হিসেবি দৃঢ়তা। তদন্তের ফল বেরোতে বেশি সময় লাগলো না। দিলীপের বিরুদ্ধে প্রফেশনাল মিসকন্ডাক্ট এবং অ্যাবিউজ অফ পজিশন অফ অথরিটি প্রমাণিত হলো। তাকে সাময়িক বরখাস্ত করা হলো এবং পরে অন্য ব্রাঞ্চে ডিমোশন দিয়ে বদলি করা হলো। অফিসে পরিষ্কার বার্তা দেওয়া হলো, লিঙ্গভেদ নয়, আচরণই আসল পরিচয়। সবচেয়ে বড় বদলটা ঘটল অন্য জায়গায়। অফিসে প্রথমবারের মতো ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি সক্রিয় হলো। নারী পুরুষ নির্বিশেষে কর্মীদের মধ্যে সচেতনতা সেশন শুরু হলো। বস প্রকাশ্যে বললেন, সমান সুযোগ মানে শুধু নিয়োগ নয়, নিরাপদ পরিবেশও নিশ্চিত করা। আর মল্লিকা, সে আগের মতোই কাজে মন দিল। তবে এবার তাকে নিয়ে ফিসফাসের সুর বদলে গেছে। কেউ আর তার চেহারা বা হাসি নিয়ে কথা বলে না। এখন বলে, মেয়েটা মাথা ঠান্ডা রেখে কেমন খেলাটা ঘুরিয়ে দিল দেখেছ? পুরনো মহিলা কর্মচারীরাও ধীরে ধীরে বুঝল, সমস্যা মল্লিকার পোশাক নয়, সমস্যাটা ছিল ক্ষমতার অপব্যবহার।